আজকে তোমাদেরকে বিসর্গ সন্ধি কিভাবে সহজে করা যায় তা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানি বিসর্গ সন্ধি কাকে বলে। মনে রাখবে, বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের মিলনকে বিসর্গ সন্ধি বলে। আমি লিখেছি কিভাবে দেখো, বিসর্গ প্লাস স্বরবর্ণ অবলিক ব্যঞ্জনবর্ণ ইজ ইকুয়াল টু বিসর্গ সন্ধি। অর্থাৎ বিসর্গের সঙ্গে স্বরবর্ণ হতে পারে অথবা ব্যঞ্জনবর্ণ হতে পারে, যে কোনো একটা হবে। বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের মিলনকে বিসর্গ সন্ধি বলে। এবার বিসর্গ সন্ধি কিভাবে সূত্রের সাহায্যে সহজে করা যায় দেখো। প্রথম সূত্র বিসর্গ প্লাস, আমি সংক্ষিপ্ত আকারে লিখেছি, তোমরা আমার কথাগুলি ভালো করে লক্ষ্য রাখবে। বিসর্গ প্লাস অর্থাৎ বিসর্গের সঙ্গে চ ছ থাকলে, বিসর্গের পরে যদি চ ছ থাকে তাহলে বিসর্গের স্থানে তালব্যস্য হবে। মনে রাখবে, বিসর্গের পরে যদি চ ছ থাকে বিসর্গের স্থানে কি হবে? তালব্যস্য হবে। এক্সাম্পল দেখো, যেমন নি যোগ চয়, নি যোগ চয়, তাহলে কি আছে এখানে দেখো, বিসর্গের পরে চ আছে, বিসর্গের পরে চ আছে, তাহলে বিসর্গ স্থানে কি হবে বলছি? তালব্যস্য। নি যোগ চয়, নিশ্চয়, দন্ত নরস্বীকার, তালব্যস্য, চয় সংযুক্ত, অন্তস্থীয়। তাহলে বুঝলাম বিসর্গের পরে চ আছে, তাহলে বিসর্গ স্থানে কি হবে? তালব্যস্য। সেই জন্য দেখো তালব্যস্য, আর বাকি সবগুলি ঠিক থাকবে। মনে রাখবে, সন্ধিতে রুলের বাহিরে কোনো বর্ণ আসেও না, কোনো বর্ণ বাদ দেওয়া যাবে না। সেই জন্য বিসর্গের পরে চ আছে, সেই জন্য বিসর্গ স্থানে কি হয়েছে? তালব্যস্য। তাই নিযুগ চয়, নিশ্চয়। দেখো, যেমন দু যুগ চিন্তা, দু লরস্যকার, দু যুগ চিন্তা, চয় রস্যিকার, দন্তন তয় সংযুক্ত আকার, দু যুগ চিন্তা কি হবে তাহলে? দু যুগ চিন্তা, বিসর্গের পর চ আছে। দেখো, আমি কিন্তু চয়ের আগে রস্যিকারটা লিখেছি, কিন্তু উচ্চারণটা হচ্ছে কিন্তু চয়ের পরে। ভালো করে লক্ষ্য রাখবে। আমাদের মনে রাখবে, স্বরবর্ণগুলি ব্যঞ্জন বর্ণের আগে লিখি, কিন্তু উচ্চারণ হয় পরে, ব্যঞ্জন বর্ণের পরে। যেমন চিন্তা, আগে উচ্চারণ করছি কি? চ, তাহলে বিসর্গ প্লাস চ, তাহলে বিসর্গ স্থানে কি হবে? তালব্যস্য। দু যুগ চিন্তা, দুশ্চিন্তা, চয় সংযুক্ত রস্যিকার, দন্তন তয় সংযুক্ত আকার। তাহলে প্রথম রুলস। এবার বিসর্গের পরে ছ থাকলেও কি হবে? বিসর্গ স্থানে তালব্যস্য হবে। প্রথম সূত্র আমরা জানলাম। এরপরে সূত্র দেখো, সূত্র 2, বিসর্গ প্লাস, বিসর্গের পরে যদি ত থ থাকে, বিসর্গ প্লাস ত থ থাকে, বিসর্গের পরে যদি ত থ থাকে বিসর্গের স্থানে, বিসর্গের স্থানে, বিসর্গের পরে ত থ থাকলে বিসর্গ স্থানে দন্তস্য হবে। মনে রাখবে, বিসর্গ স্থানে দন্তস্য হবে। দেখো কিভাবে, বিসর্গের পর কি থাকলে? ত থাকো, থ থাকো, বিসর্গের জায়গা দন্তস্য হবে। যেমন ইত যুগ তত, ইত রস্যি ত, ইত যুগ তত, তাহলে কি হলো? দেখো, বিসর্গ, তারপর আছে কি? ত, তাহলে বিসর্গ স্থানে কি হবে? দন্তস্য। ইত যুগ তত, ইতস্তত, রস্যি ত, দন্তস্য, তয় সংযুক্ত ত, বিসর্গের পরে তো আছে, সেই জন্য বিসর্গ স্থানে কি হয়েছে? দন্তস্য হয়েছে। ইত যুগ তত, ইতস্তত। তারপরে দেখো, যেমন দু যুগ তর, দেখো দু যুগ তর, দু যুগ তর, দু যুগ তর, তাহলে বিসর্গের পরে কি আছে? তর, তাহলে কি হবে? দুস্তর, তর সুকার, দন্তস্য, তয় সংযুক্ত, অন্তঃস্তর। তাহলে বিসর্গের পরে তো আছে, সেই জন্য বিসর্গ স্থানে কি হয়েছে? দন্তস্য। দেখো তৃতীয় সূত্র, ভালো করে মনে রাখবে সূত্রগুলো, তাহলে সহজে নির্ণয় করা যাবে।
সূত্র দেখো, বিসর্গ প্লাস ট বা ট ঠ, বিসর্গের পরে যদি ট ঠ থাকে, বিসর্গের পরে যদি ট ঠ থাকে, তাহলে বিসর্গের স্থানে মূর্ধন্য হবে। বিসর্গের স্থানে মূর্ধন্য হবে। কি লিখলাম? বিসর্গের পরে যদি ট ঠ থাকে, বিসর্গের পর ট থাকো অথবা ঠ থাকো, তাহলে বিসর্গের স্থানে কি হবে? মূর্ধন্য। যেমন নি যোগ ঠুর, নি যোগ ঠুর, নি যোগ ঠুর। দেখো ভালো করে লক্ষ্য রাখো তোমরা, নি যোগ ঠুর, ঠর সুকার অন্তস্তর। তো কি হবে? বিসর্গের পর ঠ আছে, তাহলে কি হবে? নিষ্ঠুর। নিষ্ঠুর, নি যোগ ঠুর, নিষ্ঠুর। কারণ বিসর্গের পরে ঠ আছে, তাহলে বিসর্গের পরে ট থাকুক ঠ থাকুক, তাহলে বিসর্গের স্থানে কি হবে? মূর্ধন্য হবে। যেমন আরেকটি এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, যেমন ধনু যোগ টঙ্কার, ধনু, ধনু যোগ টঙ্কার, ট ও কয় সংযুক্ত আকার অন্তস্তর। তাহলে ধনু যোগ টঙ্কার, তাহলে কি হবে? ট এর জায়গা, বিসর্গের জায়গা কি হবে? মূর্ধন্য হবে, কারণ বিসর্গের পরে ট আছে, তাহলে হবে কি? ধনুষ টঙ্কার। ধ দন্তন রস্যকার মূর্ধন্য টয় সংযুক্ত ও কয় সংযুক্ত আকার অন্তস্তর। দেখো ধনুষ টঙ্কার, দ দন্তন রস্যকার মূর্ধন্য টয় সংযুক্ত ও কয় সংযুক্ত আকার অন্তস্তর। তাহলে আমরা সূত্র 3 জানলাম। সূত্র 4 দেখো, এরপরে সূত্র কি হবে? পরের সূত্রটা ভালো করে লক্ষ্য রাখো। দেখো সূত্রটা কি হবে, মনে রাখতে হবে অবিসর্গের পর, সূত্রটাকে লিখে রাখো, অবিসর্গের পর, অবিসর্গের পর, অবিসর্গের পর বর্গের তৃতীয়, ব গয়রে একার অন্তস্থ, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, পঞ্চম কিংবা জ অন্তস্থ জ, র, ল, ব, হ থাকলে, মনে রাখতে হবে কি বলছি? অবিসর্গের পর বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম কিংবা জ, র, ল, ব, হ থাকলে, থাকলে কি বিসর্গের পর? অবিসর্গের পর বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম কিংবা জ, র, ল, ব, হ থাকলে বিসর্গ ও তার পূর্ববর্তী, বিসর্গ ও তার পূর্ববর্তী অকার উভয় মিলে ওকার হবে। মনে রাখতে হবে, থাকলে বিসর্গ, বিসর্গ, এটা ভালো করে বুঝে নেবে, বিসর্গ ও তার পূর্ববর্তী, পূর্ববর্তী অকার, অকার উভয়ে মিলে, উভয়ে মিলে ওকার হবে, ওকার হবে। কিভাবে বোঝানো? দেখো বলছে শুধু এখানে কি বিসর্গ হবে? অবিসর্গের পর বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম কিংবা জ, র, ল, ব, হ থাকলে বিসর্গ ও তার পূর্ববর্তী অকার, বিসর্গ ও তার পূর্ববর্তী অকার উভয় মিলে ওকার হবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমাদের যে বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বা জ, র, ল, ব, হ, এগুলা
চার্টের মধ্যে দেখাচ্ছি, এগুলির বলা হয় স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ। তোমরা একটু ভালো করে দেখে নাও। আমি স্পর্শ বর্ণের চারটা, বর্গীয় বর্ণের চারটা তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, এই দেখো স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ। ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে এগুলিকে স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ বলে। লিখলাম ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ এখানে লেখা আছে, তোমাদের সামনে দেখো স্ক্রিনে। প্রথম বর্গ, ওই লাইনটাকে বলা হয় প্রথম বর্গ, এই লাইনটাকে বলা হয় দ্বিতীয় বর্গ, এই লাইনটাকে বলা হয় তৃতীয় বর্গ, ওই লাইনটাকে বলা হয় চতুর্থ বর্গ, ওই লাইনটাকে বলা হয় পঞ্চম বর্গ। এছাড়া জ, র, ল, ব, হ লিখে ফেলেছি। আমার নিয়মিত যদি তোমরা ক্লাসগুলি ফলো করো তাহলে সন্ধিতে কিন্তু আগের ক্লাসেও আমি আলোচনা করেছি কিভাবে চারটা দিয়েছি, যে স্পর্শ বর্ণের চারটা এখানে ভালো করে লেখা আছে। তাহলে দেখো, প্রথম বর্গ, দ্বিতীয় বর্গ, তৃতীয় বর্গ, চতুর্থ বর্গ, পঞ্চম বর্গ, জ, র, ল, ব, হ। এখানে বলা হচ্ছে দেখো, তাহলে বলছে অবিসর্গের পর তৃতীয় বর্গ। তৃতীয় বর্গ মানে হলো এই লাইনটা। তারপর চতুর্থ বর্গ হলো এই লাইনটা, পঞ্চম বর্গ এই লাইনটা, জ, র, ল, ব, হ। দেখেছো তোমরা? তাহলে যে কোনো একটা থাকতে পারে, অবিসর্গের পর তৃতীয় বর্গ থাকতে পারে, অথবা চতুর্থ বর্গ থাকতে পারে, অথবা পঞ্চম বর্গ থাকতে পারে, অথবা জ, র, ল, ব, হ থাকতে পারে। যেটি যে কোনো একটা থাকলে কি হবে? বিসর্গ ও অ উভয় মিলে ওকার হবে। দেখো, যেমন মন, মন যোগ যোগ অন্তস্থ জয়ৌকার গ। তাহলে দেখো, মন উচ্চারণে কি আসছে? অবিসর্গ বলছি, কিন্তু এখানে রস্যিকারও হবে না, দীর্ঘিকারও হবে না, একারও হবে না, ওকারও হবে না, কিচ্ছু হবে না। এখানে অবিসর্গ হতে বা আবিসর্গ হবে না, শুধু অবিসর্গ। মন উচ্চারণে কি আসছে? অবিসর্গ। বিসর্গের পরে তাহলে কি আছে? জ। আমাদের চারটার মধ্যে দেওয়া ছিল জ, র, ল, ব, হ। এখানে লেখা আছে জ, র, ল, ব, হ। তাহলে জ, তাহলে বিসর্গের পর জ আছে, তাহলে কি হবে? বিসর্গ এবং অ মিলে কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তাহলে মনোযোগ যোগ মনোযোগ, ম দন্তন ওকার, মনোযোগ। তাহলে দেখো, ওকার হয়েছে ও, এখানে ও হয়েছে, মনোযোগ যোগ মনোযোগ। তারপর একই রকম ভাবে মনে করো তপ যোগ বন। তপ, আমি এই এক্সাম্পলটা দেখো মুছে ফেলছি। তপ, তপ, তপ যোগ বন কি হবে? তপ, তপ অ বিসর্গ, তপ উচ্চারণে কি আসছে? তপ অ বিসর্গ, তারপরে কি আছে? ব। তাহলে অবিসর্গ ও, অ আর বিসর্গ মিলে কি হবে? ও। তাহলে হবে কি? তপু, তপ আর তপ বন। তাহলে বুঝলাম রুলসটা হলে কি? অবিসর্গ হবে এখানে। তাহলে এখানে কোনো রস্যিকারও থাকবে না, দীর্ঘিকারও থাকবে না, একারও থাকবে না, সব অবিসর্গ হতে হবে। অবিসর্গের পর ওই যে ফর্মুলা গেলে তৃতীয় বর্গ, অর্থাৎ তৃতীয় বর্গ বলতে গ থাকতে পারে, বর্গীয় জ থাকতে পারে, ড থাকতে পারে, দ থাকতে পারে, ব থাকতে পারে, বা চতুর্থ বর্গ ঘ থাকতে পারে, ঝ থাকতে পারে, ঢ থাকতে পারে, ধ থাকতে পারে, ব থাকতে পারে। পঞ্চম বর্গ ও, নিয়, মূর্ধন্য দন্তন্য ম, এছাড়া জ, র, ল, ব, হ যে কোনো একটা থাকতে পারে। তাহলে রুলসটা বুঝলাম সহজে। তারপর সূত্র, তারপরে সূত্রটি দেখো, বিসর্গের পর, ওইখানে আগে রুলস সূত্রে বলেছে অবিসর্গের পর, এখানে বিসর্গের পর, অর্থাৎ যে কোনো বিসর্গ পর, বিসর্গের পর মনে রাখবে আগে রুলসের সাথে এই রুলসের ডিফারেন্স কি? বিসর্গের পর স্বরবর্ণ, অর্থাৎ যে কোনো স্বরবর্ণ, যে কোনো একটি স্বরবর্ণ, বিসর্গের পর স্বরবর্ণ, তারপর বর্গের তৃতীয়, আমি বর্গের তৃতীয় সংখ্যা দিয়ে লিখি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কিংবা
জ র ল ব হ থাকলে কি হবে দেখো, কি বলছি, বিসর্গের পর স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম কিংবা জ র ল ব হ থাকলে মনে রাখতে হবে বিসর্গের স্থানে থাকলে বিসর্গের স্থানে র হয়। বিসর্গের স্থানে কি হবে, র হবে, র হয়, বিসর্গের স্থানে র হয় এবং র বিসর্গের স্থানে র পরবর্তী স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয়ে র র্যাপ হয়ে পরবর্ণের মাথায় বসে। এরপরে কি করবে, বিসর্গের পর যদি বিসর্গের পর স্বরবর্ণ থাকতে পারে, বর্গের তৃতীয় থাকতে পারে, চতুর্থ থাকতে পারে, পঞ্চম থাকতে পারে, কিংবা জ র ল ব হ থাকলে বিসর্গের স্থানে র হবে আর র র্যাপ হয়ে পরবর্ণের মাথায় বসবে। র হয় র র হয় র র্যাপ হয় পরবর্ণের মাথায় বসবে। মাথায় বসবে। দেখো রুলসটা ভালো করে ফলো করো। বিসর্গের পর স্বরবর্ণ থাকতে পারে, বর্গের তৃতীয় থাকতে পারে, চতুর্থ থাকতে পারে, পঞ্চম থাকতে পারে, অর্থাৎ চতুর্থ বর্গ, তৃতীয় বর্গ, পঞ্চম বর্গ কিংবা জ র ল ব হ যে কোনো একটি বর্ণ থাকলে বিসর্গ স্থানে র হবে আর এই রটা র্যাপ হয়ে পরবর্ণের মাথায় বসবে। কিভাবে দেখো, এক্সাম্পলগুলো দেখো। পুনযুগ জন্ম, পরস্যকার দন্তন, পুনযুগ জন্ম কি হবে, পুনযুগ জন্ম। তাহলে বিসর্গের পর কি আছে, বর্গীয় জ। তাহলে বর্গীয় জ কোন বর্গ, তৃতীয় বর্গ, বর্গীয় জ তৃতীয় বর্গ। তাহলে বিসর্গের পর বর্গীয় জ আছে, তাহলে কি হবে, র হবে, বলছে রটা র্যাপ হইয়া পরবর্ণের মাথায় বসবে। তাহলে কি হবে, পুনর্জন্ম। পরস্যকার দন্তন বর্গীয় জ র্যাপ দন্তনময় সংযুক্ত, পুনর্জন্ম। তাহলে বুঝলাম। তাহলে বিসর্গের পর বর্গীয় জ আছে, তাহলে বিসর্গের পর বর্গীয় জ থাকলে রুলে বলেছে র হবে, রটা র্যাপ হয়ে পরবর্ণের মাথায় বসবে। তাই লিখলাম কি, পুনর্জন্ম, পরস্যকার দন্তন বর্গীয় জ র্যাপ দন্তনময় সংযুক্ত। তারপরে দেখো, যেমন অন্তযুগগত, অন্ত ও দন্তনতয় সংযুক্ত, অন্তযুগগত। তাহলে কি হবে, বিসর্গের পর তৃতীয় বর্গ আছে, তাই কি হবে, র টি র্যাপ হয়ে পরবর্ণের মাথায় বসে, অন্তর্গত ও দন্তনতয় সংযুক্ত, কয় র্যাপ ত, অন্তর্গত। তাহলে রুলসটা কি, বিসর্গের পর, এখানে আগের রুলসটা ছিল অবিসর্গের পর তৃতীয় বর্গ, চতুর্থ বর্গ, পঞ্চম বর্গ কিংবা জ র ল ব হ থাকলে বিসর্গ ও অকার মিলে ওকার হবে, ওইখানে অবিসর্গ। আর এই রুলে বলা হয়েছে শুধু বিসর্গের পর, এখানে অবিসর্গ, আবিসর্গ, রস্যির পরে বিসর্গ, একার এমন কিছু উল্লেখ নাই, শুধু বিসর্গের পর। তাহলে যে কোনো বিসর্গ হতে পারে বিসর্গের পর এই নির্দিষ্ট বর্গগুলি থাকলে, তৃতীয় বর্গ, চতুর্থ বর্গ, পঞ্চম বর্গ কিংবা জ র ল ব হ থাকলে বিসর্গ স্থানে র হবে, র র্যাপ হয়ে পরবর্ণের মাথায় বসবে। দেখো আরেকটি রুল প্রায় অনেকটা এরকমে, একটু ডিফারেন্সটা বুঝে নেবে। এটা লিখেছি শুধু বিসর্গের পর, এরপরে সূত্রটা হবে অভিন্ন বিসর্গের পর। এখানে লিখতে হবে অভিন্ন বিসর্গের পর। দেখো ভিন্ন মানে থাকতে পারবে না, ভিন্ন কি, ভিন্ন বিসর্গের পর
স্বরবর্ণ বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম কিংবা জ, র, ল, ব, হ থাকলে বিসর্গ স্থানে র হবে এবং র র্যাফ হয়ে, এবং এখানে এবংটা লিখে রাখলে সহজে বুঝবে, এবং র র্যাফ হয়ে পরবর্ণের মাথায় বসবে। র হতে পারে এবং র র্যাফ হয়ে পরবর্ণের মাথায় বসতে পারে। দেখো রুলসটা দেখো, অ আভিন্ন বিসর্গের পর, অ আভিন্ন, এখানে কিন্তু অ থাকবে না, আ থাকবে না, অন্য সব কিছু থাকতে পারে, স্বরবর্ণ বাকিগুলি থাকতে পারে। অ আভিন্ন বিসর্গের পর স্বরবর্ণ থাকতে পারে, বর্গের তৃতীয় নাম্বার থাকতে পারে, চতুর্থ থাকতে পারে, পঞ্চম থাকতে পারে, কিংবা জ, র, ল, ব, হ থাকলেই বিসর্গ স্থানে র হতে পারে, অথবা র র্যাফ হয়ে পরবর্ণের মাথায় বসবে। দেখো দেখো নিযুগগত, নিযুগগত, তাহলে কি হলো দেখো, নি উচ্চারণে কি অ এসেছে বা আ এসেছে? আসেনি, তাহলে এখানে অ আভিন্ন বলেছে, তাহলে দেখো নি, এরপর কি আছে গ, গটা তো জানি তৃতীয় বর্গ, তাহলে কি হবে, বলছে র হতে পারে অথবা রটা র্যাপ হয়ে পরবর্ণের মাথায় বসতে পারে। তাহলে নিযুগগত, নির্গত, দন্তন রস্যিকার গয়রেপ ত, নির্গত। তারপর দেখো যেমন নিযুগ অবধি, নি দন্তন রস্যিকার, নিযুগ অবধি, নিযুগ অবধি কি হবে? তাহলে নিযুগ অবধি বিসর্গের পর কি আছে? অ আভিন্ন বিসর্গের পর স্বরবর্ণ আছে, অ তো স্বরবর্ণ, তো তাহলে কি হবে? র, নিরবধি, র হতে পারে, এখানে র হবে নিরবধি, দন্তন রস্যিকার অন্তঃস্থ নিরবধি, নিরবধি। তাহলে বুঝলাম অ আভিন্ন বিসর্গের পর স্বরবর্ণ বা বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম কিংবা জ, র, ল, ব, হ থাকলে বিসর্গ স্থানে র হতে পারে, অথবা রটা র্যাফ হয়ে পরবর্ণের মাথায় বসে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যেমন এভাবে সহজে সন্ধি, ব্যঞ্জন সন্ধি নির্ণয় করা যায়, বিসর্গ সন্ধি নির্ণয় করা যায়। দেখো 80 যোগ 12, 80 যোগ 12, তাহলে কি হবে? এটা ব, দেখো 80 যোগ 12, তাহলে আশীর্বাদ, কারণ বিসর্গের পরে ব আছে, ওই বলা হলো জ, র, ল, ব, আশীর্বাদ। আতালবস দীর্ঘিকার বয় র্যাপ আকার দ, এখানে র্যাপটা বয়ের উপরে হবে, র্যাপটা বয়ের উপরে হবে, আশীর্বাদ। দেখো 80 যোগ 12 আশীর্বাদ। তাহলে ওই সূত্র, ওই এখানে পাশাপাশি তিনটি সূত্র কাছাকাছি, একটু একটু ডিফারেন্স আছে, ভালো করে ফলো করবে। তারপর মনে রাখবে, বিসর্গের পর র থাকলে, বিসর্গের পর র থাকলে কি বলছি? বিসর্গের পর শুধু র থাকলে বিসর্গের পূর্ববর্তী হ্রস্বস্বর দীর্ঘস্বর হবে। বিসর্গের পর যদি র থাকে, বিসর্গের পর র থাকলে বিসর্গের পূর্ববর্তী, বিসর্গের পূর্ববর্তী হ্রস্বস্বর, হ্রস্বস্বর দীর্ঘস্বর হবে, দীর্ঘস্বর হবে। কি বলছে দেখো, বিসর্গের পর র থাকলে, বিসর্গের পর শুধু র থাকলে বিসর্গের পূর্ববর্তী হ্রস্বস্বর দীর্ঘস্বর, আমরা হ্রস্বস্বর কোনটি? রস, অ, রস্যি, এগুলি কি হ্রস্বস্বর। আর দীর্ঘস্বর যেমন আ, দীর্ঘ হতে পারে, দীর্ঘ, এগুলি হচ্ছে কি দীর্ঘস্বর।
তাহলে বিসর্গের পরে যদি র থাকে বিসর্গের পূর্ববর্তী রস্বস্বর দীর্ঘস্বর হবে। যেমন নি যুগ র, দেখো নি যুগ র, তাহলে বিসর্গের পর র আছে, তাহলে বিসর্গের পূর্ববর্তী রস্বস্বর কি এখানে রস্যিকার আছে, তাহলে এটা কি কার হয়ে যাবে, দীর্ঘিকার হয়ে যাবে, নিযুগ র নির। তারপরে দেখো যেমন চক্ষু যোগ রোগ, চ ক্ষীয় রস্যকার, চক্ষু যোগ রোগ, চক্ষু যোগ রোগ, মনে করো এটা ক্ষীয়, ক্ষীয় ইজুক মানে ক হসন্ত মধ্যনস্য, এখানে ক্ষীয় মনে রাখতে হবে, ক হসন্ত মধ্যনস্য মিললে হচ্ছে ক্ষীয়। তাহলে চ ক্ষীয় রস্যকার, চক্ষু যোগ রোগ, তাহলে কি হবে, তাহলে এখানে রস্বস্বর কি রস্যু আছে, তাহলে এটা কি হবে, দীর্ঘকার, চক্ষু চ ক্ষীয় দীর্ঘকার র উকার গ। তাহলে বুঝলাম বিসর্গের পর র থাকলে বিসর্গের পূর্ববর্তী রস্বস্বর কি হবে, দীর্ঘস্বর হবে। তারপর দেখো সূত্রগুলি ভালো করে ফলো করবে, সহজে বিসর্গ সন্ধি নির্ণয় করতে পারবে। দেখো মনে রাখো বিসর্গের পর চারটি বর্ণ, ক বিসর্গের পর ক, প প, তারপর তালব্যস্য দন্তস্য, বিসর্গের পর ক প তালব্যস্য দন্তস্য, এই চারটি বর্ণ থাকলে বিসর্গের পর ক প তালব্যস্য দন্তস্য, এই চারটি বর্ণ থাকলে সন্ধিতেও বিসর্গ থাকবে, বিসর্গ থাকলে বিসর্গ রক্ষিত হবে, রক্ষিত হবে, অর্থাৎ বিসর্গ সন্ধিতেও বিসর্গ থাকবে। বিসর্গের পর ক প তালব্যস্য দন্তস্য থাকলে সন্ধিতে বিসর্গ রক্ষিত হবে। যেমন মন যোগ কষ্ট, মনোযোগ কষ্ট, দেখো তাহলে কি হবে, মনোযোগ কষ্ট মনকষ্ট, মনকষ্ট, কেন বিসর্গের পর ক আছে সেই জন্য সন্ধিতে বিসর্গ রক্ষিত হবে। একইভাবে ক প থাকতে পারে, তালব্যস্য থাকতে পারে, দন্তস্য থাকতে পারে, বিসর্গ কি হবে, রক্ষিত হবে। যেমন মনে করো নিযুগ শব্দ, নি যোগ শব্দ কি হবে, নিঃশব্দ, কারণ বিসর্গের পর তালব্যস্য আছে রুল অনুযায়ী, নিঃশব্দ দন্ত রস্যিকার তালব্যস্য, তালব্যস্য এটা দেখো তালব্যস্য বয়দ সংযুক্ত নিঃশব্দ। তাহলে বিসর্গের পরে এই চারটি বর্ণ থাকলে, এখন আমি এখানে শুধু দুটি বর্ণ দিয়ে লিখেছি, বাকিগুলো তালব্যস্য থাকুক দন্তস্য থাকুক, দেখবে তোমরা মিলিয়ে নেবে, ওই বর্ণগুলি থাকলে বিসর্গ সন্ধিতে বিসর্গ রক্ষিত হবে। তারপর দেখো একটা রুলস দেখো, অ বিসর্গের পর অ থাকলে দেখো অ বিসর্গের পর অ থাকলে মনে রাখতে হবে, অ বিসর্গের পর অ থাকলে সন্ধিতে কি হবে, ও হবে, মনে রাখবে, অ বিসর্গের পর অ থাকলে সন্ধিতে কি হবে, ও হবে। কিভাবে দেখো, যেমন মনোযোগ অভিলাষ, মন যোগ অভিলাষ, মনোযোগ অভিলাষ, দেখো মনোযোগ অভিলাষ, তাহলে কি হবে, মন ম দন্ত বিসর্গ, তাহলে মন অ বিসর্গের পর অ আছে, তাহলে কি হবে, মন অভিলাষ।
মনোবিলাস, তাহলে মনোবিলাস হয়েছে। তারপরে দেখো যেমন বয় যোগ অধিক, দেখো বয়, দেখো বয় যোগ অধিক, তাহলে কি হবে? বিসর্গের অবিসর্গের পর অ আছে, তাহলে বয় অধিক, বয় অধিক। তাহলে দেখো আমরা এ পর্যন্ত আজকে জানলাম বিসর্গ সন্ধির রুলস। আমি দ্বিতীয় আরেকটা পার্টে তোমাদের বাকি বিসর্গ সন্ধির ক্লাসগুলি আলোচনা করব, এবং আমার নিয়মিত চ্যানেলে দেখবে ব্যঞ্জন সন্ধির ক্লাস এর আগের ক্লাসে আলোচনা করেছি, সেখানেও একটা পার্ট রয়েছে, সেই পার্টটাও দিয়ে দেব। তোমরা ভালো করে এগুলি লক্ষ্য রাখবে। ধন্যবাদ সকলকে।